আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চাচ্ছি HTML ফর্ম নিয়ে। তো আগেই আমরা বলেছি যে HTML এর ভিতরে আমাদের দেখা গেল ডিজাইন করতে কয়েকটা এলিমেন্টকে খুব বেশি ব্যবহার করা হয়। তো HTML ফর্ম হলো আমাদের সেরকম একটা এলিমেন্ট যেটা খুবই বহুল ব্যবহৃত। কেন বহুল ব্যবহৃত সেটা আমি যখন বলবো বা ব্রিফ করব আপনাদের দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা প্রত্যেকটা ওয়েবসাইটে কত বেশি ইম্পর্ট্যান্ট। তো আরও কয়েকটা কথা বলেছিলাম, যেমন হলো টেবল, তারপরে ফর্ম, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, লিস্ট, এগুলো একটা ওয়েবসাইটে খুব বেশি ব্যবহার হয়। তো HTML ফর্ম এটা আসলে কি কাজে লাগে যদি আমরা একটু সেটা বলি। এখানে যেটা বলা হচ্ছে যে an HTML form is used to collect user input। তার মানে যদি আমি চাই আমার একটা ডিজাইনের ভিতরে আমি ইউজারের কাছ থেকে কোনো ইনপুটকে কালেক্ট করতে চাচ্ছি, ইউজারের কোনো ডাটা আমি নিতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের HTML ফর্ম ইউজ করতে হবে। ক্লিয়ার? The user input is most often sent to a server for processing। তার মানে এই ডাটাটা যেটা আমরা ইউজারের কাছ থেকে নেব, এই ডাটাটা কিন্তু HTML এর ভিতরে প্রসেস করতে পারবে না। ঠিক আছে? সুতরাং আমাদের প্রায় কি করতে হবে, এই ডাটাটা আমাদের সার্ভারের কাছে সেন্ড করতে হয় প্রসেসিং এর জন্য। ক্লিয়ার? তার মানে HTML ফর্মটা কি, আমি যদি চাই যে HTML এর ইউজারের কাছ থেকে কোনো প্রকার ডাটা আমি ইনপুট হিসেবে নেব, তাহলে আমার ডিজাইনের ভিতরে একটা ফর্ম নিয়ে আসতে হবে, অন্যথায় আমি ইউজারের কাছ থেকে সেই ডেটাটা নিতে পারবো না। আর এই ডেটাটা নেওয়ার পরে ডাটাটা আমার এই ডিজাইনের ভিতরে প্রসেস করা যায় না। ঠিক আছে? তো সেই ডাটাটা প্রসেস করার জন্য আমাদের কি করতে হয়, যেমন আমি একটা ডাটা যদি নিই, তা সেই ডাটাটা আমাকে হয়তো সেভ করতে হবে, কোনো একটা জায়গায় রাখতে হবে, তাই তো? তো এই HTML এর ভিতরে আসলে আমাদের এভাবে রাখার জায়গা নেই। আমরা যদি পার্মানেন্টলি সেভ করতে চাই, রেখে দিতে চাই, তাহলে সেটা ডেটাবেজে রাখতে হয়। তো সেজন্য আমাদের যেটা করতে হয়, কোনো একটা সার্ভারের কাছে আমাদের ডেটাটা পাস করতে হয়, সেই সার্ভার ডেটাটা প্রসেস করে ওটা স্টোর করে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন ফর্ম আসলে কি জিনিস। আমরা তো এরকম জিনিস আগে দেখছি, তাই না? যে এরকম কোনো কিছু ইনপুট দিতে হয়, আমরা মোবাইলে হোক বা পিসিতে হোক, আমরা আমাদের প্রয়োজনে এরকম প্রতিনিয়তই আমরা এরকম ফর্ম দেখতেছি যে আমাদের কোনো কিছু করার জন্য এরকম আমাদের কিছু ডাটা ইনপুট দিতে হয়, লিখে দিতে হয়, অথবা আমাদের দেখা গেল একটা ইনপুট বিভিন্ন ধরনের হইতে পারে। ঠিক আছে? অনেক সময় আমাদের এই যে টিক চিহ্ন দেওয়ার মতো এরকম থাকে, চেক করে দিতে হয় যে আপনি কি এই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি? ইয়েস। ঠিক আছে? তো ওগুলোও আর কি ফর্মের ভিতরে আসলে ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করা, যে সে রাজি কি না। তো দেখেন, আমরা যদি HTML এ ফর্ম নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয় যেটার নাম হলো ফর্ম। এলিমেন্টটা কি? ফর্ম। এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা ব্রাউজারকে বললাম যে আমি একটা ফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন ফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছি বললেই তো আর কাজ করা যাবে না। তাহলে ব্যাপারটা হলো আমি ইউজারের কাছ থেকে কি ধরনের ডাটা এক্সপেক্ট করতেছি, সেটার উপরে বেস করে আমাদের এই যে ফর্মের যে ইনপুট যে ফিল্ডগুলো থাকে, এটা কি একটা ইনপুট ফিল্ড না? ইনপুট যে ফিল্ডগুলো থাকে সেটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। ঠিক আছে? যেমন এখানে বলতেছে ইনপুট টাইপ টেক্সট, তার মানে এটা বলতেছে ডিসপ্লে সিঙ্গেল লাইন টেক্সট ইনপুট ফিল্ড। আমি যদি চাই যে ইউজার একটা লাইনে ইনপুট দেবে, টেক্সট ইনপুট দিতে পারবে, একটা লেখা ইনপুট দিতে পারবে, তাহলে আমি এই যে ফর্মটা নিলাম, এই ফর্মের ভিতরে আমি কি ধরনের একটা ইনপুট নিব, এই টেক্সট টাইপের একটা ইনপুট নিব। ঠিক আছে? আবার আমি কি করতে পারি, ইনপুট টাইপ রেডিও। এই রেডিওটা আসলে কি জিনিস? রেডিওটা হলো আমরা অনেক সময় দেখি না, যেটা যে ইসে যদি বলি যে সাপোজ আমাদের অনেক সময় বলতে হয় যে জেন্ডার, যে এই যে দেখেন
তো আমাদের এরকম থাকে যে মেল বা ফিমেল আমাদের সিলেক্ট করতে হয়, তাহলে আমরা যেটাতে ক্লিক করি দেখেন শুধু সেটাই এরকম সিলেক্ট হয়ে যায়, যে কোনো এর থেকে একটা তুমি চয়েস করো, যে কোনো একটাই দিতে পারবা, ঠিক আছে, যে কোনো একটাই চয়েস করতে পারবা। তো এরকম যখন আমরা কোনো অপশন বানাই তখন আমরা কি ইউজ করি, ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে। আবার আমরা কি ইউজ করি, ইনপুট টাইপ চেক বক্স। তো চেক বক্সের কাজ কি, চেক বক্সের কাজ হলো এরকম চেক বক্স তৈরি করা। তো আমরা এটা কেন ইউজ করি, আমি যদি চাই যে সাপোজ তোমার কি কি স্কিল আছে সেটা বলো, তো একটা মানুষের কোনো স্কিল নাও থাকতে পারে, আবার দেখা গেল একটা মানুষের অনেকগুলো স্কিল থাকতে পারে, যে সাপোজ আমি সি জানি, আমি C++ জানি, আমি PHP জানি, আমি পাইথন জানি, আমি জাভা জানি, একটা মানুষ অনেক কিছু জানতে পারে। আবার দেখা গেল একজন কোনোটাই না জানতে পারে। সুতরাং আমরা যখন রেডিও ইউজ করি তখন ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা কিন্তু একটার বেশি সিলেক্ট করতে পারি না, ঠিক আছে। কিন্তু আমরা যখন চেক বক্স ইউজ করব, মানে চেক বক্সের ব্যবহারটা কোথায়, আমি যদি চাই যে ইউজারের কাছ থেকে এমন একটা জিনিসই করতে চাচ্ছি যেটা মাল্টিপল ভ্যালু আসতে পারে, যে না সে অনেকগুলো এরকম কিছু করতে পারে, তখন আমরা ইনপুট টাইপ চেক বক্স ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, সাবমিট বাটনটা আসলে কি? সাবমিট বাটনটা হলো এরকম একটা বাটন যেটা ফর্মের ভিতরে থাকে। তো এটার কাজ হলো ওই বাটনটাতে ক্লিক করলে ওই ফর্মটা সাবমিট হবে, ঠিক আছে। যেমন আমাদের কি থাকে, প্রত্যেকটা ফর্মের শেষে এরকম আমাদের যদি একটা লগ ইন ফর্ম থাকে, এটা তো ফার্স্ট নেম লাস্ট নেম বলতেছে, তখন এখানে কি হতো, সাপোজ ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর এখানে লেখা থাকতো লগ ইন, তাই না? তো যেই লেখা থাকুক না কেন, এই যে বাটনটা, এই বাটনটা আসলে ইনপুট টাইপ সাবমিট। এটার কাজ কি হবে, এটার কাজ হবে যে ইনপুট টাইপ সাবমিট নামে যদি কোনো বাটন থাকে একটা ফর্মের ভিতরে, সেই বাটনটাতে যদি ক্লিক করা হয় তাহলে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। তার মানে এই ডাটাগুলো এখানে যে এই অ্যাকশনের ভিতরে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে, লিঙ্কটা দেওয়া থাকে, সেই লিঙ্কে এই ডাটাগুলো চলে যাবে। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা হলো এই ফর্মটা যে কাজ করতে চাচ্ছি আমি, ইউজারের কাছ থেকে ডাটাটা নিয়ে ধরতে চাচ্ছি, সেইটার জন্য প্রসেস করবে। ইনপুট টাইপ যদি সাবমিট নামে কোনো বাটন থাকে, আর এখানে ভ্যালুতে যে লেখাটা সেটা আসলে এখানে কি দেখা যাচ্ছে সেটা লিখছে, ঠিক আছে। আমি যদি এটা একটু ওপেন করি, সাপোজ মনে করেন আমি এটা চেঞ্জ করতেছি, যে সাপোজ এটা ইমেল, এটা মনে করেন চেঞ্জ করে দিচ্ছি পাসওয়ার্ড, আর এই লেখাটা যদি আমি এটা দিয়ে দিই তাহলে আমার এটা কি হওয়া উচিত, লগ ইন। তো আমি এই লেখাটা এখানে কি করে দেব, লগ ইন। কিন্তু আমার এই সাবমিটটা কিন্তু থাকবে, তার মানে আমি এটা এই জন্য লিখলাম যে এখানেও সাবমিট লেখা ছিল, এখানেও সাবমিট লেখা ছিল, তো দুইটার ডিফারেন্স কি? ডিফারেন্সটা হলো এটা আমার কনস্ট্যান্ট, যে আমি যদি চাই যে একটা বাটন বানাবো, যে বাটনটা ক্লিক করলে ওই ফর্মটা সাবমিট হয়ে যাবে, তখন আমাকে ইনপুট টাইপ সাবমিট দিতে হবে। আর ভ্যালুটা হলো এখানে যে লেখাটা আমি দেখাতে চাচ্ছি, যদি আমি রান করি দেখেন এখানে লগ ইন লেখা আসছে, কেন আমি ভ্যালুর ভিতরে লিখে দিয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা একটা লগ ইনের জন্য ফর্ম ডিজাইন করলাম, ঠিক আছে। এখন মনে করেন আরও কিছু ব্যাপার আছে, যেমন আমাদের পাসওয়ার্ডে আমরা কী লিখি সেটা কিন্তু এরকম দেখা যায় না। তো ওইগুলোর জন্য আমাদের আরও কিছু প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে, সেইগুলো আমরা দেখব আস্তে আস্তে আমরা দেখব। যেমন এখানে যদি ইনপুট টাইপ, এই যে টাইপটা কী ধরনের, এটার ওপরেই ডিপেন্ড করে আসলে আমাদের ইনপুটটা কীরকম হবে। যেমন এখানে টেক্সট দেয়া আছে, কিন্তু আমি যদি এখানে বলে দিই পাসওয়ার্ড, তাহলে দেখেন আমার যে লেখাটা থাকবে সেটা কিন্তু পাসওয়ার্ডের ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। আবার দেখেন আমি যদি এরকম করে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা হচ্ছে একটা ভুল ধরতেছে না। কিন্তু যদি আমি চাই যে না আমার এইখানে অবশ্যই ইমেলই থাকতে হবে, একটা ইমেল যেমন হয় আর কি সেরকম যদি না দেয়, দেখেন এখানে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে, অন্য একটা পেজ আসছে। কিন্তু আমি যদি চাই এইটা হবে না, যতক্ষণ না আমি একটা ভ্যালিড ইমেল দেব তখন আমি টাইপটা চেঞ্জ করে দিতে পারি। যে আমি যদি বলি টাইপটা ইমেল, তাহলে আমি এটা সাবমিট করতে গেলে দেখেন বলতেছে প্লিজ ইনক্লুড অ্যান @ অফ, মানে @ অফ থাকে,
তারপরে কি থাকে, একটা ভ্যালিড ইমেলে যা কিছু থাকে আর কি, মানে প্রথমে একটা যে কোনো একটা টেক্সট থাকে, তারপর একটা @ সিম্বল থাকে, তারপর আবার কিছু লেখা থাকে, তারপর একটা ডট থাকে, তারপর ডটের পরে আবার কিছু লেখা থাকে, তাই না? যেমন আমি যদি বলি যে সাপোজ example.com, example@google.com, এরকম তো একটা ইমেল অ্যাড্রেস হয়। তাই প্রথমে একটা লেখা থাকে এক্সাম্পল, সাপোজ দেখা গেল গুগল ডট, তারপর শেষে আবার কম, তাহলে প্যাটার্নটা এরকম না? তো সে এইরকম একটা প্যাটার্ন খুঁজতে চেষ্টা করে যদি আমরা ইমেল দিয়ে দিই। তো আমরা টাইপগুলো আরও পরে দেখতেছি। এখন আমরা তাহলে সিম্পল কয়টা টাইপ দেখলাম, কি কি দেখলাম? একটা হলো আমরা ইনপুট টাইপ টেক্সট দেখছি, একটা হলো ইনপুট টাইপ আমরা রেডিও দেখছি, একটা হলো ইনপুট টাইপ চেকবক্স দেখলাম, ইনপুট টাইপ সাবমিট দেখলাম, তাই তো? আর দুটো আমি লিখে দিলাম, কিন্তু ওইটা আমরা দেখব, সমস্যা নেই। ইনপুট টাইপ ইমেল আর পাসওয়ার্ডটাও দেখলাম, তাই না? এখন বলতেছে নেম অ্যাট্রিবিউট ফর ইনপুট, তার মানে আমরা একটু আগে তো পড়ে আসছি যে আমরা এই ফর্মটা আসলে কেন ব্যবহার করি। সেটা হলো ইউজারের কাছ থেকে কোনো একটা ডেটা আমরা কালেক্ট করে সেই ডাটাটা সার্ভারের কাছে দিলে সার্ভার সেটা প্রসেস করে স্টোর করে অথবা কোনো একটা অ্যাকশন করে। এখন কথা হলো যে আমি এই ফর্মটা সাবমিট করে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট করলাম, মানে এই একটা ইউআরএলে আমি এই ডাটাটা পাঠালাম, ঠিক আছে? তো এইখানে যখন প্রসেস করা হবে, দেখুন এখানে একটা পিএসপি পেজের লিঙ্ক দেওয়া হয়েছে। তার মানে কি, যখন আমি এটা ক্লিক করতেছি তখন এই সমস্ত ডাটাগুলো নিয়ে এই পেজে চলে যাচ্ছে, ঠিক আছে? তো কোনো একটা লিঙ্কে যাচ্ছে, তো যাওয়ার পরে আসলে এই ডাটাগুলোকে আমাকে তো ধরতে হবে যে না, এখানে হচ্ছে সে ফার্স্ট নেমের জায়গায় কি লিখছে, সে লাস্ট নেমের জায়গায় কি লিখছে, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে তো আমরা একটা কোনো প্রসেস করব, তাই না? তো জানার জন্য আমাদের যেটা হতে পারে সেটা হলো অনেকগুলো আমাদের ইনপুট থাকতে পারে। যেমন আমরা এখানে দেখতেছি দুইটা ইনপুট আছে, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। তাহলে এরকম আরও 20টা, 50টা, 100টা ইনপুট ফিল্ড আমাদের থাকতে পারে। কিন্তু আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা কার ডাটা, তাই না? যেমন এখানে কি আমরা কোনটা বুঝবো কি করে যে এটা হলো ইমেল আর এটা হলো পাসওয়ার্ড, এটা আমরা কিভাবে বুঝবো? তো এইটার জন্য আমাদেরকে ওই ইনপুট ফিল্ডে একটা নেম অ্যাট্রিবিউট যোগ করতে হয়। তার মানে আমরা প্রত্যেকটা ফিল্ডকে একটা নাম দেব, যে না তোমার নাম হলো এইটা, তোমার নাম হলো এইটা, তোমার নাম হলো এইটা। এবার যখন আমরা সার্ভার থেকে ওই ডাটাগুলো ধরার চেষ্টা করব, তখন আমরা ওই নাম অনুযায়ী ধরব যে এই ফিল্ডে এই নাম যার আছে সেই ফিল্ডে যে ডাটাটা আছে সেই ডাটাটা কি, সেটা আমি ধরব তখন। তো এই জন্য আমাদের একটা নেম সেট করতে হবে। সেটা কিভাবে দেখেন, নেমটা এই যে নেমটা হলো একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? নেমটা হলো একটা অ্যাট্রিবিউট। তাহলে এই যে ইনপুট হলো একটা এলিমেন্ট, তো আমরা বলছি অ্যাট্রিবিউট কীরকম জিনিস, এলিমেন্টের সাথে আমরা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউটের নাম থাকে, তারপরে আমাদের হচ্ছে একটা ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতরে এই অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে, তাই না? আমরা একটু জেনে আসছি অ্যাট্রিবিউট কী জিনিস, কিভাবে লিখতে হয়। তো নেমটা হলো একটা অ্যাট্রিবিউট, আমরা ইনপুটের ভিতরে নেমটা দিলাম, দেওয়ার পরে তার নামটা কি দেব, নেম তো বলতে চাচ্ছি যে তার একটা নাম হবে, কি নাম হবে সেটা আমাকে এখানে বলতে হবে। যেমন এখানে নাম দিছে এফ নেম, ঠিক আছে? তার মানে এটাকে বলতেছি ফার্স্ট নেম, এটা যেটা ছিল। আমি চাইলে এখানে ইমেল করে দিতে পারি, আমি এখানে লাস্ট নেমের জায়গায় এল নেম, লাস্ট নেমের জায়গায় আমি এটা পাসওয়ার্ড করে দিতে পারি। তাহলে এখন যখন সার্ভার থেকে এই ডাটাটা ধরা হবে তখন তাকে এই নামে ডাকা হবে, যে না এই যে ডাটাটা আমার কাছে আসলো তার ভিতরে ইমেলকে, তাহলে তার ভিতরে কি ভ্যালু আছে তখন সার্ভার ধরতে পারবে। আবার পাসওয়ার্ডটাকে যদি ধরে তাহলে পাসওয়ার্ডে এই ফিল্ডের ভিতরে, মানে এই একটা ফিল্ডকে একটা ইউনিক নাম দেয়া, যাতে আমরা এই ফিল্ডের কি লেখা আছে, কি ডাটা পাঠানো হয়েছে সেটা ধরতে পারি। ক্লিয়ার?
একটা ফিল্ডকে কোনো একটা নাম দেয়া। আচ্ছা, এখন আমরা বেসিক জিনিসটা দেখলাম, এখন আমরা ফর্মের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা সেটা দেখি। ফর্মের অ্যাট্রিবিউট, এটা কিন্তু ইনপুট ফিল্ডের না, ফর্মের অ্যাট্রিবিউট। এখানে দেখেন এটা হলো ফর্ম আর এটা হলো ইনপুট ফিল্ড, তাই না, ইনপুট এলিমেন্ট, আর এটা হলো ফর্ম এলিমেন্ট। তো ফর্ম এলিমেন্টের অ্যাট্রিবিউট তা কি, এইটা যদি একটা ফর্ম এলিমেন্ট হয় তাহলে এটাও কি একটা ফর্মের একটা এলিমেন্ট, অ্যাট্রিবিউট না এটা, অ্যাকশন। তো আমরা এই ফর্মের আরও কিছু যদি অ্যাট্রিবিউটের কথা দেখি, যেমন প্রথমে বলছে অ্যাকশন। তো অ্যাকশনটা আসলে কি কাজ করে, ঠিক আছে, বলতেছে দ্য অ্যাকশন অ্যাট্রিবিউট ডিফাইন্স দ্য অ্যাকশন টু বি পারফর্মড হোয়েন দ্য ফর্ম ইজ সাবমিটেড। যখন এই ফর্মটা সাবমিট করা হবে তখন কোন অ্যাকশনটা পারফর্ম করবে, মানে আসলে কার কাছে ডাটাটা যাবে। সহজ কথায় বলতে গেলে আমি এই ডাটাগুলো কোথায় পাঠাতে চাই, কোন লোকেশনে পাঠাতে চাই, সেই লোকেশনটা আমাকে এখানে বলে দিতে হবে। আমি যদি চাই যে ওই ডাটাটা আমার এই পেজের ভিতরেই প্রসেস হবে, এটা একটা পিএইচপি কোড, শুধু HTML না, একটা পিএইচপি সাপোর্টেড কোড পেজ, এর ভিতরেই প্রসেস হবে, তখন আমি এটাকে এরকম ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি। তার মানে এইটা যদি সাবমিট হয় তাহলে আবার এই ফর্মেই ফিরে আসবে। তো আমরা যেহেতু সার্ভারের দিকে যাচ্ছি না, আমরা পিএইচপি এখন শিখতেছি না, তো কিভাবে ধরতে হবে, কি করতে হবে সেটা আমরা আলোচনা করব না এখন। শুধু আমরা জেনে রাখবো যে আসলে অ্যাকশন বলতে আমরা কি বোঝাচ্ছি, যে কোন লোকেশনে আমরা এই ডাটাটাকে পাঠাতে যাচ্ছি। ক্লিয়ার? যদি আমি চাই যে এই ফর্মেই আবার ডাটাটাকে আমি পাঠাবো, আবার এই ফর্মটাই লোড হবে, এই পেজটাই, তখন আমি ব্ল্যাঙ্ক রাখতে পারি। না হলে আমি কি করতে পারি, সেই পেজের লোকেশনটা বলে দিতে পারি, বা সেই রাউটটা বলে দিতে পারি, সেই পাথটাকে বলে দিতে পারি। ক্লিয়ার? যে এইখানে এই ডাটাটা যাবে। তাহলে অ্যাকশনটা আমরা বুঝে গেলাম। অ্যাকশন হলো কোনো একটা ওয়েব লিঙ্ক বা কোনো অন্য একটা পেজের লিঙ্ক যেখানে কিনা ওই ডাটাটাকে প্রসেস করা হবে। আচ্ছা, তো এখানে চাইলে আমরা ওই যে টার্গেট দেখে আসছিলাম অ্যাঙ্কর ট্যাগের সাথে, আমরা সেরকম টার্গেটও ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবেন কোনো একটা ওয়েবসাইটে এরকম একটা মনে করেন বাটন আছে যে ডাউনলোড, তো সেটা ক্লিক করলে আমাদের একটা নতুন ট্যাব ওপেন হয়, হওয়ার পরে ডাউনলোডটা হয়ে যাওয়ার পর ওই ট্যাবটা আবার ক্লোজ হয়ে যায়, তাই না, এরকম হয়। তো আমরা যদি চাই যে না, এই ফর্মটার যে ডেটাটা যেখানে আর কি আমরা পাঠাতে চাচ্ছি, যেখানে প্রসেস হবে, সেইটা এই ট্যাবে না হয়ে নতুন একটা ট্যাবে হবে, আর এই ট্যাবটা যেভাবে আছে সেভাবে থাকবে, তখন আমরা চাইলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ওটা ব্যবহার করে দিতে পারি। যেমন আমরা অ্যাঙ্কর ট্যাগে দেখে আসছিলাম সেই জিনিসই, ঠিক আছে, আগে যা দেখছি সেটাই, এটা আমরা এইভাবে লিখতে পারি, আমরা আগেও দেখছি। আর অ্যাকশনটা হলো এটা কোন লোকেশনে যাবে। আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মেথড। তার মানে মেথড বলতে কি বোঝাচ্ছে, যে কোন মেথডে আসলে এই ডাটাটা ওই লোকেশনে যাবে। বলতেছে দ্য মেথড অ্যাট্রিবিউট স্পেসিফাইজ দ্য HTTP মেথড টু বি ইউজড হোয়েন সাবমিটিং দ্য ফর্ম ডাটা। যখন এই ফর্ম ডাটাটাকে সাবমিট করা হবে তখন HTTP বোঝেন, HTTP মিনস হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে আমরা এই যে ইন্টারনেটটা ব্যবহার করি, এইটা ব্রাউজারের সাথে সার্ভারের কিছু নিয়মকানুন মেনে কমিউনিকেশন করতে হয়। যেমন আমরা যে কোনো জায়গায় যে কোনো কথা বলতে পারি না, তাহলে আমাদের দেখা গেল পুলিশে ধরতে পারে বা আমাদের জরিমানা হতে পারে। আমাদের যেমন কিছু নিয়মকানুন আছে, এখানে এটা করা যাবে না, দেখা গেল যে জাদুঘরে ছবি তোলা যাবে না, এরকম বিভিন্ন যে আমাদের নিয়মকানুন আছে। তো এই ব্রাউজার সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য তার কিছু নিয়মকানুন আছে, সেটাকে বলা হয় HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে সে যে ডাটাটা পাঠাতে চাচ্ছে বা ডাটাটা নিতে চাচ্ছে, তার ভিতরে কমিউনিকেট করার জন্য কিছু নিয়মকানুন মানতে হয় তাকে, যেটা আমরা আসলে সচরাচর বুঝতে পারি না, কিন্তু ব্রাউজার ওই জিনিসটা করে সার্ভারের সাথে যখন কমিউনিকেশন করে।
ঠিক আছে। তো এই HTTP অনেকগুলো ভার্ব আছে, ঠিক আছে। ভার্ব এই জন্য বলতেছি যে এটা হলো মনে করেন যে নির্দিষ্ট কিছু অ্যাকশন পারফর্ম করার জন্য, তার মানে আমাদের সচরাচর কি কাজ করা হয় একটা ডাটার ওপরে আমাদের সাধারণত 4টা অ্যাকশন ঘটানো হয়। কি, আমরা চাইলে একটা নতুন রেকর্ড ডেটাবেজে ইনসার্ট করতে পারি, নতুন ডাটা আমরা স্টোর করতে পারি, আমাদের প্রয়োজন হলে সেই ডাটাটাকে আমরা রিড করে নিয়ে আসতে পারি, যে আমি এই ডাটাটা এক্সাক্ট এই ডাটাটা পড়তে চাচ্ছি। আমাদের আরেকটা কি অ্যাকশন হতে পারে, আমরা ওই ডাটাটাকে এডিট করতে পারি, আর আমরা ওই ডাটাটাকে ডিলিট করতে পারি। আমাদের সিম্পল একেবারে সহজভাবে চিন্তা করলে আমরা ডাটার উপরে এই 4 ধরনের অপারেশন করি, তাই না? তো এই অ্যাকশনগুলোকে আলাদা করে ডিফাইন করার জন্য আমাদের কিছু HTTP ভার্ব আলাদা করে ডিফাইন করা হয়, যেটা মেইনলি 2 প্রকার। একটা হলো গেট মেথড, আর একটা হলো পোস্ট মেথড, আর আরও কিছু অ্যাডভান্স মেথড ইউজ করা হয় যেগুলো কিনা পুট, প্যাস বা ডিলিট, ঠিক আছে। তো আমরা ওদিকে যাব না, আমরা ডেভেলপমেন্ট পার্টের দিকে অত কথা বলবো না। আমাদের HTML এ যেটা প্রয়োজন হয় আমরা সেটা বলবো। তো এখানে HTML এ আসলে মেথড 2 প্রকারের মেথড ইউজ করা হয়, একটা হলো গেট মেথড আর একটা হলো পোস্ট মেথড। তো আমরা যখন এই যে HTTP নিয়ে যে কথা বলতেছিলাম, যে আমাদের এটা আসলে কিছু প্রোটোকল মেনে চলতে হয়। এই যে আমি যে সাইটটা এখন ব্রাউজ করতেছি W3, এই সাইটটার এখানে দেখেন একটা লক সিম্বল আছে, দেখছেন? কিন্তু অনেক ওয়েবসাইটে গেলে দেখবেন এখানে লক সিম্বলটা আসে না। আর যেটার এই লক সিম্বলটা আসে, দেখেন তার যদি আপনি ওই ইউআরএলটা কপি করতে চান, মানে লিঙ্কটা কপি করতে চান এই অ্যাড্রেস বারে, তখন দেখবেন HTTPS আসে, ঠিক আছে। আর যেটা এই লক সিম্বলটা আসে না সেটা হলো HTTP লেখা থাকে, শুধু এসটা থাকে না। তার মানে এটা হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা সিকিউরিটি থাকে। সিকিউরিটি মিন্স এখানে এই ডোমেনের জন্য SSL নামক একটা জিনিস অ্যাক্টিভ করা আছে। SSL হলো একটা সার্টিফিকেট যেটা কিনা ডাটাটাকে ইনক্রিপ্ট করে রাখে, মানে বাইরের টেম্পারিং থেকে অনেকটা আটকায়। যেটা হলো আমাদের এই ডাটা সার্ভারের সাথে আসলে কি কমিউনিকেশন হচ্ছে, এই জিনিসগুলো বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না বা টেম্পারিং করা যায় না। কিন্তু যেটাতে এই HTTPS থাকে না, মানে SSL সাপোর্ট থাকে না, সেই ডাটাটা চাইলেই সহজে টেম্পারিং করা যায় বাইরে থেকে, সেটাই এনকোডেড অবস্থায় যায় না। মানে এখানে কি হচ্ছে, আমি তো দেখতেছি এইখানে বসে, কিন্তু এই ব্রাউজারটা আমার পিসিতে, কিন্তু আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছি W3 স্কুলস, সেই ওয়েবসাইটটা তো আমার এই পিসিতে না, বাংলাদেশেও না, অন্য কোনো দেশে। তাহলে এই ব্রাউজারটা আসলে কিভাবে কাজ করে, আমার এখান থেকে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে যাবে, সার্ভার সেটা পড়ে দেখবে, ও তুমি এইটা এই জিনিসটা রিকোয়েস্ট করতেছো, ঠিক আছে এই নাও। সার্ভার একটা ফিডব্যাক দেবে, দিলে সেই ফিডব্যাকটা আবার আমার পিসিতে আসবে। এই দেখেন প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আমি যদি এখানে দেখাই ইন্সপেক্ট এলিমেন্ট করে, এখানে নেটওয়ার্ক ট্যাব আছে। তো এখানে যদি আমি পেজটা রিলোড করি, তাহলে দেখেন এখানে কতগুলো রিকোয়েস্ট সার্ভারের কাছে যাচ্ছে। দেখেন আইকনের জন্য, এই স্টাইল শিট, তারপর জাভাস্ক্রিপ্টের জন্য, কত কিছুর জন্য এখানে হচ্ছে দেখেন সার্ভারের কাছে রিকোয়েস্ট হচ্ছে। তারপরে দেখেন এই প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে এদের দেখেন রিকোয়েস্ট মেথড, এটা কোন মেথডে করা হয়েছে। তো আমি যে শুধু ব্যবহার মানে এই ডাটাটা নিয়ে আসলাম, আমি তো এখন কিছু পাঠাচ্ছি না। সুতরাং এটা দেখেন গেট মেথডে রিকোয়েস্ট করা হয়েছে সার্ভারের কাছে। এরপরে এই যে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা স্ট্যাটাস কোড তৈরি হয়, যে আসলে এই রিকোয়েস্টটা কি হলো না। আমাদের অনেক সময় দেখেন লেখা আসে যে সার্ভার নট ফাউন্ড, বা হচ্ছে তারপরে পেজ নট ফাউন্ড, আলাদা আলাদা আসে। পেজ নট ফাউন্ড আসলে আমাদের আসে 404 স্ট্যাটাস কোড, ইন্টারনাল সার্ভার প্রবলেমের জন্য আসে আমাদের 500 কোড। তো প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আমাদের আলাদা স্ট্যাটাস কোড জেনারেট হয়, রিকোয়েস্ট মেথড আলাদা আলাদা থাকে, ঠিক আছে। আমি একটু এটা আপনাদের অ্যাডভান্স লেভেলের কথা, অনেকে হয়তো মনে করতে পারেন কি বলতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে।
একটু শুনে দেখেন, আমি জাস্ট আপনাদের জানার জন্য বললাম, এছাড়া কোনো কিছু না, আপনাদের এটা লাগবে না, ঠিক আছে? তো যেহেতু আমাদের এই কমিউনিকেশনটা করার জন্য একটা মেথডের প্রয়োজন হয়, কোন মেথডে আমরা করব সেটা আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, গেট আর পোস্ট। এখন গেট মেথড কি কাজ করে? গেট মেথড বা পোস্ট মেথড আসলে ওইভাবে বলতে গেলে কাজ হলো একই, যে আমি সার্ভারের কাছে কিছু পাঠানো আর সার্ভারের কাছ থেকে কিছু ফিডব্যাক হচ্ছে অ্যাকসেপ্ট করা। এখন এই গেট মেথডের কাজ হলো যে আমরা যদি কোনো একটা ফর্মের মেথড গেট দিয়ে দিই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের এইখানে যে ইগুলো থাকে, আমাদের যে ফিল্ডগুলো থাকে, সেই ফিল্ডগুলো আর এই ফিল্ডের যে ভ্যালু সেই এই ফিল্ডের নাম, এই যে নেম আমরা ডিফাইন করে দিছি না, এই নেম এবং এই ভ্যালুগুলো আমরা অ্যাড্রেস বারে দেখতে পাই, ঠিক আছে? যেমন আমি এখানে যদি গুগলে গেলাম, যে আমি যদি এখানে সার্চ করি যে জাভা, দেখেন আমি যে জাভা কথাটা লিখে সার্চ করছি সেটা কিন্তু আমার এই কিউ ইকুয়াল টু জাভা এইখানে দেখা যাচ্ছে, খেয়াল করছেন? কিউ ইকুয়াল টু জাভা, তার মানে আমি বলছিলাম যে ফিল্ডের যে নেম থাকে সেটা দেখা যায় আর ওই ফিল্ডের যে ভ্যালু সেটা দেখা যায়। তার মানে বলতে পারবেন কেউ এই কিউটা আসলে কি? এই কিউটা কি কেউ বলতে পারবেন? এই কিউটা আসলে কিসের নাম? এই কিউটা হলো এই যে ফর্মটা আমরা দেখতেছি, মানে এই যে ফিল্ডে যেখানে আমরা লিখতেছি এইটার হলো নেম ভ্যালু হলো এইটা। দেখেন এখানে যদি খেয়াল করেন তাহলে দেখেন এই যে এই নেম ভ্যালু হলো কিউ। তার মানে এখানে যদি আমরা কোনো একটা ফর্মে গেট মেথড ইউজ করি তাহলে সেই ফর্মের ভিতরে যে ফিল্ডগুলো থাকে সেই ফিল্ডের নেম এবং তার ভ্যালুটা আমরা অ্যাড্রেস বারে দেখতে পাই। এখন যদি আমরা এই ফর্মটা খুঁজে পাওয়ার চেষ্টা করি যে ফর্মটা কোথায়, তাহলে দেখেন এখানে অ্যাকশন তো দেওয়া আছে সার্চ, ঠিক আছে? এই যে সার্চ পেজে গেছে না, /সার্চ গেছে, এখানে দেখেন google.com/search এখানে গেছে না, আর এখানে দেখেন ফর্মের অ্যাকশন দেয়া কি /search দেয়া আছে। তার মানে অ্যাকশনে আমরা যেটা লিখি সেইটায় যায়, সেই রাউটে যায় বা সেই হচ্ছে পাতে যায়। আর এখানে মেথডটা কি করা দেখেন তো, গেট না? তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলাম, সেটা হলো যে আমরা যদি গেট মেথড ইউজ করি তাহলে আমাদের এই ফিল্ডের নেম ভ্যালু যেটা থাকে সেইটা আর ওই ফিল্ডের ভ্যালু যেটা থাকে সেটা আমাদের অ্যাড্রেস বারে দেখা যায়। এখন আপনি চিন্তা করেন, আপনি একটা যদি মনে করেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা অন্য কারোর দেখানো যাবে না, বা ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এখন আপনি সেই ফিল্ডটা যদি গেট মেথড দিয়ে করে দেন আর সেই ডাটাটা যদি আপনার অ্যাড্রেস বারে এখানে দেখা যায়, তাহলে যে কোনো কেউ আপনার ডাটাটা ইজিলি রিড করে নিতে পারে না? তখন আমরা কি ইউজ করব? পোস্ট মেথড। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন, গেট মেথড আমাদের কাজ ওটাও ডাটা সেন্ড করতে ব্যবহার হবে, পোস্ট মেথডও ডাটা সেন্ড করতে ব্যবহার হবে। কিন্তু আমরা যদি চাই যে না ইউআরএলে ওই জিনিসটা দেখাবে না, ঠিক আছে, ইউআরএলে ওই জিনিসটা দেখাবে না, তখন আমরা পোস্ট মেথড ইউজ করব। আর যদি আমরা এরকম চাই যে না আমার ইউআরএলে দেখালে সমস্যা নেই, দেখতে পারে, তখন আমরা গেট মেথড ইউজ করব। যেমন গেট মেথডটা বেশি ইউজ করা হয় এরকম সার্চ রিলেটেড কোনো কাজে বা কোনো কোয়েরি স্ট্রিং। সাপোজ আমি চাচ্ছি যে আমার কোনো একটা ক্যাটাগরির ওয়াইজ কোনো কিছু দেখাতে, তখন আমি এখানে লিখতে পারতাম যে অ্যান্ড ক্যাটাগরি ইকুয়াল টু সাপোজ ক্যাট ইকুয়াল টু 3, তার মানে এই 2 বা 2। তাহলে দেখা গেল আমি এখানে কি করতাম যে 2 নম্বর ক্যাটাগরির যত প্রোডাক্ট আছে, আমি যদি ই কমার্স সাইটের কথা বলি,
আমি এখানে তখন দেখাবো, এরকম পারপাসে তখন কিন্তু আমরা এটা দেখাতে পারি, কারণ এটা আমাদের ভ্যালুয়েবল কোনো জিনিস না। ক্লিয়ার? আর আমরা আর একটু যদি পড়ি, একটু মিউট করে রাখবেন। এখানে আমরা যদি গেটের কথা বলি তাহলে কি বলছে যে অ্যাপেন্ডস দ্য ফর্ম ডাটা টু দ্য ইউআরএল ইন নেম ভ্যালু পেয়ার্স, মানে নেম ভ্যালু পেয়ার আকারে ইউআরএল এর সাথে এটা হলো অ্যাপেন্ড করে। অ্যাপেন্ড মানে কোথায় বসে? শেষে না? অ্যাপেন্ড মানে হলো শেষে, আর প্রিপেন্ড মানে হলো আগে। ঠিক আছে, বলতেছে নেভার ইউজ, যার আনমিউট করা আছে একটু মিউট করে রাখেন। নেভার ইউজ গেট টু সেন্ড সেন্সিটিভ ডাটা, তার মানে আমি যদি কোনো সেন্সিটিভ ডাটা ট্রান্সফার করতে চাই তখন আমাকে গেট মেথড ইউজ করতে বারণ করা হচ্ছে। নেভার ইউজ গেট টু সেন্ড সেন্সিটিভ ডাটা, কারণ এটা কোথায় দেখা যায়? এটা ইউআরএল এ ভিজিবল হয়। সুতরাং আমি কোনো সেন্সিটিভ ডাটার ক্ষেত্রে গেট মেথড ইউজ করব না। এরপরে গেট মেথডে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো দ্য লেন্থ অফ ইউআরএল ইজ লিমিটেড। তার মানে আমি যদি গেট মেথড ইউজ করি তাহলে আমি এই যে 2048 ক্যারেক্টারের বেশি, তার মানে আমার এখানে কতগুলো ক্যারেক্টার হয়ে গেছে চিন্তা করেন তো। এই যে প্রত্যেকটা ওয়ার্ড এখানে যতগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টার, এই একটা দুইটা এইচ একটা, টি একটা, টি তারপর টি একটা, তারপর এরকম করে প্রত্যেকটা গুনে গুনে যতগুলো হয়ে গেল, এটা সর্বোচ্চ 2048 ক্যারেক্টারের বেশি পারা যাবে না। তার মানে আপনি যদি চান যে বিশাল বড় একটা পোস্ট লিখে আপনি সেভ করে রাখবেন, তাহলে চিন্তা করেন যে আপনার ইউআরএলটা মনে করেন এত বড় হইলো, এরকম হইলো, তারপরে যদি আপনার আরও ডাটা অনেক বড় হয়ে যায়, বিশাল একটা পোস্ট আপনি মনে করেন পাবলিশ করবেন, তাহলে সেই পোস্টে যতগুলো ক্যারেক্টার সব মিলিয়ে যদি 2048 ক্যারেক্টার ওভার করে যায়, তাহলে ওই ডাটাটা কিন্তু আর সেন্ড করতে পারবে না। ক্লিয়ার? তার মানে আমার যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে আমার হিউজ পরিমাণ ডাটা ট্রান্সফার করতে হবে, তখন আমি গেট মেথডটা ইউজ করব না। তারপরে গেট মেথড আর সম্পর্কে আর কি বলছে, ইউজফুল ফর ফর্ম সাবমিশনস হোয়ার এ ইউজার ওয়ান্টস টু বুকমার্ক দ্য রেজাল্ট। তার মানে আমরা যখন এইটা নিয়ে, যেমন এটার কথা বলতেছিলাম যে আমরা এই কোয়ালিটির যখন কোনো কিছু ব্যবহার করব তখন আমরা গেট মেথডটা ইউজ করতে পারি, আর এই সময়টা আসলে ব্যবহার করা ইউজফুল গেট মেথডটা। গেট ইজ গুড ফর নন সিকিউর ডাটা, যেটা আমাদের সিকিউর ডাটা না তার জন্য গেট মেথড ভালো। লাইক কোয়েরি স্ট্রিং ইন গুগল, ঠিক আছে? তাই গুগলের কোয়েরি স্ট্রিংয়ের মতো, মানে আমি যেটা দিয়ে দেখালাম যে গুগলের কোয়েরি স্ট্রিংয়ের মতো, এরকম যদি কোনো পারপাসে আমরা ব্যবহার করি তখন গেট মেথডটা ভালো। আচ্ছা, এখন পোস্ট মেথড সম্পর্কে কি বলতেছে? অ্যাপেন্ড দ্য ফর্ম ডাটা ইনসাইড দ্য বডি অফ দ্য এইচটিটিপি রিকোয়েস্ট। তার মানে গেটে কোথায় অ্যাপেন্ড করতেছিল? ইউআরএল এর শেষে, তাই না? ইউআরএল এর শেষে অ্যাপেন্ড হচ্ছিল, কিন্তু পোস্টে কি করতেছে? পোস্টে আসলে এইচটিটিপি রিকোয়েস্টের বডিতে অ্যাপেন্ড করে, এটা কিন্তু ইউআরএল এর সাথে যায় না, এইচটিটিপি রিকোয়েস্টের বডিতে অ্যাপেন্ড করে। তারপর কি বলছে? দ্য সাবমিটেড ফর্ম ডাটা ইজ নট শোন ইন দ্য ইউআরএল। তার মানে ইউআরএল এ এই ডাটাটা শো করে না। আবার কি ফ্যাসিলিটি আছে? বলতেছে পোস্ট হ্যাজ নো সাইজ লিমিটেশনস, কোনো সাইজ লিমিটেশন নাই, যে আর এটা আসলে কতটা ডাটা যাইতে পারে, হিউজ ডাটা যাইতে পারে, ঠিক আছে? অ্যান্ড ক্যান বি ইউজ টু সেন্ড লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, আমি চাইলে অনেক বড় ডাটা পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারি। ফর্ম সাবমিশনস উইথ পোস্ট ক্যান নট বি বুকমার্কড। তার মানে ব্যাপারটা হলো আমরা এই যে বুকমার্ক করে রাখি না, এখানে এমন কোনো যদি লিঙ্ক থাকে যে লিঙ্কটা আমি পোস্টের মাধ্যমে ডাটা পাঠাচ্ছি, সেই লিঙ্কটাকে কখনোই আমরা বুকমার্ক করতে পারবো না, মানে এরকম জায়গায় রাখতে পারি না এনে। আমরা বুকমার্ক সেই লিঙ্কেই করতে পারবো যেটা কিনা গেট রিকোয়েস্টে যায়। তার মানে আমাদের নর্মাল রিকোয়েস্টটা গেট রিকোয়েস্টে যায়। এখন আপনারা বলতে পারেন যে আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছি, সাপোজ কোনো ওয়েবসাইটে গেলাম,
তাহলে আমি তো কেবলই বললাম যে আমরা যেগুলো গেট মেথডে করতে পারি সেগুলো আমরা এখানে রাখতে পারি। তাহলে আমরা কি সব সময় ফর্ম সাবমিট করতেছি? না, ফর্ম সাবমিট করতেছি না, তারপরেও সেটা গেট রিকোয়েস্ট। কেন? আমি যে বললাম যে আমাদের HTTP কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকলের কাজ কি? আসলে এগুলোর নীতি নির্ধারণ করে দেয়া যে কিছু নিয়ম কানুন। তার মানে আমি যদি কোনো একটা সার্ভারকে কিছু রিকোয়েস্ট করি, সেটাও একটা রিকোয়েস্ট মেথড, তবে সেটা কি মেথড? সেটা ডিফল্ট গেট হয়ে যায়, ডিফল্ট সেই মেথডটা গেট মেথড। ক্লিয়ার? আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছি, এই যে W3টা আমরা ব্যবহার করতেছি, আমরা তো এখনো কোনো ফর্ম সাবমিট করি নাই। তো আমাদের শুধু যে গেটটা ফর্মের ভিতরে ইউজ হয় তা না, আমরা যে লোকাল যে রিকোয়েস্টটা করতেছি, মানে যে একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি, সেটাই একটা গেট মেথড। আমি একটু আগে আপনাদের ইন্সপেক্ট এলিমেন্ট করে যেটা দেখালাম। তারপরে এখানে একটা টিপস দেয়া হয়েছে যে অলওয়েজ ইউজ পোস্ট ইফ দ্য ফর্ম ডাটা কন্টেইনস সেন্সিটিভ অর পার্সোনাল ইনফরমেশন। যেখানে সেন্সিটিভ ডাটা এবং আপনার নিজস্ব কোনো মানে পার্সোনাল কোনো ইনফরমেশন যদি আপনি সেন্ড করতে চান, অবশ্যই সেখানে পোস্ট মেথড ইউজ করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা মেথড দেখলাম, একটা হলো পোস্ট, একটা হলো গেট। তাহলে কোনটার সুবিধা অসুবিধা কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আমাদের অনেক বেশি ক্যারেক্টারের কোনো ডাটা সেন্ড করতে হয়, তখন আমরা পোস্ট মেথড ইউজ করব। এরপরে যদি আমাদের কোনো সিকিউর ডাটা হয়, অবশ্যই পোস্ট মেথড ইউজ করব। মানে আমরা যদি আর গেট মেথড ইউজ করলে কি হবে, গেটের কিছু লিমিটেশনস আছে। এটা কিসের জন্য ভালো? যদি কোয়েরি স্ট্রিং কোয়ালিটির ডেটার জন্য এটা ভালো। এখানে গেট মেথড ইউজ করলে যে ডাটাটা আমরা যে ফর্মটা সাবমিট করতেছি, তার নেম এবং তার ভ্যালু আমাদের ইউআরএল এর সাথে অ্যাপেন্ড হয়। আর পোস্ট মেথডে কোথায় অ্যাপেন্ড হয়? HTTP রিকোয়েস্টের বডিতে অ্যাপেন্ড হয়। ঠিক আছে? এখন আমরা আরেকটা দেখব অ্যাট্রিবিউট, যেটার নাম হলো অটো কমপ্লিট। তো অটো কমপ্লিটটা হলো এরকম একটা জিনিস যে আমরা অনেক সময় ফর্মে দেখি না যে এরকম একটা কোনো ফর্ম। তো এই দেখেন, এখানে গেলে আমার এই ইমেলটা কিন্তু সাজেশন দেখাচ্ছে যে আমি কি এই ইমেলটা ইউজ করব কিনা। যেহেতু এটা ইনপুট টাইপ ইমেল দেওয়া হয়েছে, সুতরাং আগে কোনো ওয়েবসাইটে আমি ইনপুট টাইপ ইমেল যেগুলো ব্যবহার করছি, এরকম ফর্মে যে ডাটাগুলো আমি ব্যবহার করছি, সেগুলো ব্রাউজারের ক্যাশে জমা হয়ে থাকে। আমরা যা ব্যবহার করতেছি সব ইনফরমেশন ব্রাউজারের ক্যাশে সেভ হয়ে থাকে। তো সেখান থেকে আমাকে সাজেস্ট করতেছে যে আপনি কি এটা ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি যদি চাই যে না, এরকম কিছু দেখাবে না, তখন আমাদেরকে এখানে দিতে হয় অটো কমপ্লিট। অন আর অফ বলে দেওয়া যায়, ট্রু ফলসও বলা যায়। তো আমি বলে দিলাম অফ। তো অটো কমপ্লিট এরকম অফ বলে দিলে তখন দেখবেন যে আপনাদের এখানে এটা হচ্ছে আর ডিফল্ট ফিল আপ হয়ে যাবে না। এটা আরও অনেকভাবে করতে হয়। আচ্ছা, ভ্যালিডেশনের যে ব্যাপার থাকে, যে আমি একটু আগে যেমন দেখালাম যে আমি ইনপুট টাইপ ইমেল দেওয়ার কারণে এটা ভ্যালিড ইমেল না হলে আসলে ধরতেছিল। তো আমরা অনেক সময় ভ্যালিডেশনটা অফ করেও রাখতে পারবো, যে নো ভ্যালিডেট বলে দিলে। ঠিক আছে? এটা এই যে কি বলছে দেখেন, হোয়েন প্রেজেন্ট, মানে এটা যখন থাকবে নো ভ্যালিডেট, তখন কি বলছে, ইট স্পেসিফাইজ দ্যাট দ্য ফর্ম ডাটা শুড নট বি ভ্যালিডেটেড হোয়েন সাবমিটেড। যখন সাবমিট করা হবে তখন এটা ভ্যালিডেটেড হবে না, মানে এটা ভ্যালিডেশনটা চেক করা হবে না যে আসলে যে ধরনের ডাটা চাওয়া হচ্ছিল সেটা দেয়া হয়েছে কিনা। আচ্ছা, তাহলে ফর্মের এলিমেন্ট তো আমরা করে দেখলাম। এখন এই ফর্মের ভিতরে আমরা যে এলিমেন্টগুলো ব্যবহার করব, মানে আমরা তো দেখলাম যে ফর্ম লিখলেই তো আসলে কাজ করে না, ফর্মের ভিতরে আমাদের আরও অনেকগুলো এলিমেন্ট দিতে হয়। তো এই এলিমেন্টগুলো আসলে কি কি ধরনের হতে পারে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হলো আমাদের ইনপুট রিলেটেড কোনো
হচ্ছে এলিমেন্ট হতে পারে। এই ইনপুটের কিন্তু আবার অনেক টাইপ, যেমন আমরা দেখে আসলাম একটু আগে যে ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ সাবমিট। এই ইনপুটের অনেকগুলো এলিমেন্ট, কিন্তু এই ইনপুটটা নিজেই একটা এলিমেন্ট, ফর্মের এলিমেন্ট হতে পারে, ইনপুট টাইপের হতে পারে, তার মানে এরকম কোনো বক্স রিলেটেড বা চেক বক্স বা হলো রেডিও এ ধরনের হতে পারে। লেবেল হতে পারে, লেবেল থাকতে পারে। লেবেলটা আসলে কি, এই যে উপরে যে লেখাটা আমি দেখাচ্ছি যে এটা আসলে এই ফিল্ডটা কি ধরনের সেটা বোঝানোর জন্য দেখেন এখানে লেবেল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এই লেবেল ব্যবহার করা যেতে পারে। সিলেক্টটা কি, আমরা অনেক সময় ড্রপ ডাউন কিছু ফিল্ড ইউজ করি না, যে সাপোজ সিলেক্ট ইউর কান্ট্রি, তাই এরকম ক্লিক করলে অনেকগুলো লিস্ট দেখায়, তার থেকে আমাদের একটা সিলেক্ট করতে হয়, তো ওটা হলো সিলেক্ট। টেক্সট এরিয়া কি, আমরা যদি চাই যে না এরকম বড় একটা বানাবো, এটা তো সিঙ্গেল লাইন, আমরা তো চাইলে মাল্টি লাইন লিখতে পারতেছি না, মানে আমি যদি একটা নিচের লাইনে লিখবো বা আমি সাপোজ ইচ্ছা মতো কিছু করব, যেমন আমরা টেক্সট এডিটর ব্যবহার করি, সেরকম তো পারতেছি না, তাই না। ওটা করতে চাইলে আমাদের বলতে হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আমরা যদি এটা দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের একটা মাল্টি লাইন লেখার জন্য একটা ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। এখানে আমরা ইচ্ছা মতো লিখতে পারি, যেমন আমি যদি এখানে ইন্টারপ্রেস করি, দেখেন নিচের লাইনে আসতেছে, ঠিক আছে। আমরা এরকম কিছু বানাতে চাইলে টেক্সট এরিয়া ব্যবহার করতে হয়। আচ্ছা, বাটন তো আমরা দেখছি, মানে বাটন মানে আমরা তো এটা যেটা বানালাম এটা তো ইনপুট টাইপ সাবমিট দিলে বাটন তৈরি হয় আর কি, ডিফল্ট। কিন্তু আমরা এটা বাটন দিয়েও করতে পারি, বাটন একটা ট্যাগ আছে, আমরা চাইলে এটা বাটন বলে দিতে পারি। টাইপটা ঠিক থাকবে, ঠিক আছে, টাইপটা ঠিক থাকবে, তখন এখানে ভ্যালু দিতে হয় না, ভ্যালু লাগে না, এইটা বাটনটা আবার শেষ করতে হয়, ঠিক আছে, বাটনটা আবার শেষ করতে হয়। আর কি লেখা দেখা যাবে সেটা মিডলে দিতে হয়, সাপোজ এখানে লগ ইন। এখন দেখেন একই জিনিস এরকম করা যায়। ফিল্ড সেট বলতে কি জিনিস, সাপোজ আমি যদি এই ফর্মটাকে কোনো একটা গ্রুপ ওয়াইজ করতে চাই, ঠিক আছে, যেমন আমি যদি এখানে লিখি যে ফিল্ড সেট, দেখেন এখানে যদি আমি ফিল্ড সেট দিয়ে দিই, এখানে ফিল্ড সেটটা যদি শেষ করি, আর এখানে যদি আমি একটা ট্যাগ ইউজ করি লেজেন্ড, এবার এর ভিতরে আমি যেটা লিখে দেব লগইন ইনফরমেশন, তাহলে এটা কি করে দেখেন চারিদিকে একটা বর্ডার দিয়ে এটা একটা গ্রুপ করে ফেলে। আর এই লেজেন্ডের কাজ কি, লেজেন্ড হলো আমি যে লেখাটা এখানে দেখাতে চাই সেই লেখাটা আমাকে লেজেন্ডের ভিতর দিয়ে দিতে হয়, ফিল্ড সেটের ভিতরে লেজেন্ড দিয়ে আমি যেটাকে বলে দেব সেই লেখাটা এখানে চলে আসে, ঠিক আছে। তো আমরা যদি এরকম গ্রুপ করতে চাই তখন আমাদের ফিল্ড সেট ইউজ করতে হয়। আচ্ছা, লেজেন্ড দেখলাম। ডাটা লিস্ট কি, ডাটা লিস্ট হলো যে আমি ড্রপ ডাউন বানাবো না, কিন্তু যদি চাই যে এখানে কিছু হিন্টস দেখাবো এটার জন্য, তখন আমরা ডাটা লিস্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আউটপুট এটাও একটা ট্যাগ, এটা যদি আমরা অনেক সময় ক্যালকুলেশনের জন্য ব্যবহার করি, যে মনে করেন আমরা এই দুইটা ফিল্ডে কি কি লিখতেছি সেটা আমার যোগ হয়ে সাপোজ এখানে দেখাবে, এরকম যদি আমি কিছু করি তখন আমরা আউটপুটটা ব্যবহার করতে পারি। অপশন হলো আমরা যখন এই যে সিলেক্টটা ইউজ করি, তো সিলেক্ট মানে ওই যে ড্রপ ডাউন, তো ড্রপ ডাউনের প্রত্যেকটা অপশনকে মানে যতগুলো আইটেম দেখি প্রত্যেকটা আইটেমকে একটা করে অপশন বলে। যেমন আমরা দেখছিলাম যে লিস্ট যখন নিয়ে কাজ করছিলাম, তো লিস্টের ভিতরে ইউএল বা এলআই দিয়ে লিস্ট বানাচ্ছিলাম, তো তার ভিতরে প্রত্যেকটা আইটেমকে আমরা এলআই বলতেছিলাম, লিস্ট আইটেম, তাই না। তো এরকম ড্রপ ডাউন বানানোর জন্য সিলেক্ট ইউজ করতে হয়, আর তার ভিতরে যে আইটেমগুলো সেগুলোকে অপশন বলে, ঠিক আছে। এই অপশন গ্রুপ এটাও আমাদের অত ইউজ হয় না। তাহলে এটা হলো আমাদের ব্যাপার, সব কিছু বলে দিলাম, আপনারা একটু এখানে দেখে নেবেন, ঠিক আছে, কোনটা কি ব্যবহার সবই বলে দিলাম। এখন যদি আমরা ইনপুট টাইপ দেখি,
যে আসলে এই এত সময় আমরা দেখলাম ফর্মের এলিমেন্ট কোনগুলো, মানে ফর্মের ভিতরে কি কি ব্যবহার করা যাবে। আর এখন দেখতেছি যে ফর্মের ভিতরে আমরা একটা দেখছিলাম ইনপুট, তাই না? তো ইনপুটটা কত ধরনের হতে পারে সেটা দেখেন এখানে ডিটেলসে দেওয়া আছে। আপনারা সবগুলো একটা একটা করে ব্যবহার করে দেখবেন, সবগুলো ব্যবহার করে দেখবেন আসলে কি কাজ করতেছে। আর এখানে প্রত্যেকটার জন্য ডিটেলসে বলা আছে। যেমন আমি একবার দ্রুত বলে দিচ্ছি, ইনপুট টাইপ বাটন, একটা বাটন তৈরি করার জন্য। ইনপুট টাইপ চেক বক্স, তো দেখছি আমরা চেক বক্স তৈরি করে ওই যে টিক চিহ্ন দেওয়ার জন্য। ইনপুট টাইপ কালার, এটা নিলে কি হয় আমাদের কালার চুজ করতে দেয়। যদি একটু দেখাই, টেক্সট বক্সটা উঠাই দিই সাপোজ, দেখেন এখানে ক্লিক করলে আমাদের কালার চুজ করতে দেয় যে কি কালার আমরা নিতে চাচ্ছি, আর তার জন্য এখানে কোড জেনারেট হয়, আমরা এটাকেও ধরতে পারি, ঠিক আছে। ইনপুট টাইপ কালার। ইনপুট টাইপ ডেট দিলে কি হয়, একটা ক্যালেন্ডার আসে, তার থেকে আমরা ডেট পিক করতে পারি। আমরা যদি এখানে কালার না দিয়ে ডেট দিই, তাহলে এখানে দেখেন এই ক্যালেন্ডারে ক্লিক করলে আমাদের তারিখ সিলেক্ট করতে পারি সহজে, ঠিক আছে। ডেট টাইম লোকাল, এটা দিলে ডেট টাইম পিক করা যায়। লোকাল বলতে আসলে এটা পিসির টাইম অনুযায়ী আসে। এখানে ডেটও আসে, ডেট দিলে শুধু ক্যালেন্ডার আসে, আর ডেট টাইম দিলে আপনার টাইম সহ আসে, মানে আমরা টাইমটাও পিক করতে পারি। আমার যদি এরকম দরকার হয় যে সাপোজ আমি কোনো একটা তারিখে কোনো একটা নির্দিষ্ট সময়কে ধরতে চাচ্ছি, তখন আমি এরকম করে বলতে পারি, ঠিক আছে। এটা বলে আসলে তারিখ দিন সহ ধরা যায়। ইনপুট টাইপ ইমেল হলে সেই ফিল্ডে ইমেলের ফিল্ড হতে হবে। আচ্ছা, ইনপুট টাইপ ফাইল দিলে কি হয়, আমরা যদি চাই যে কখনো আমাদের ফাইল আপলোড করি না, আমরা ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি ওয়েবসাইটে, তো এটা ফাইল দিলে দেখেন অটোমেটিক একটা বাটন তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখেন আমাদের সেই আমাদের চুজ করতে বলতেছে যে আমি কোনটা আপলোড করতে চাচ্ছি। তো আপনারা এগুলো আগে দেখে থাকবেন বিভিন্ন ওয়েবসাইটে। তো সেটা বানানোর জন্য ইনপুট টাইপ ফাইল দিতে হয়। ইনপুট টাইপ হিডেন, এটার কাজ হলো আমরা অনেক সময় দরকার হয় যে আমার একটা ফর্মের ভিতরে একটা ফিল্ড থাকবে, যে ফিল্ডে কিছু ভ্যালু সার্ভারে সাবমিট হবে ঠিকই, কিন্তু সেই ফিল্ডটা এখানে দেখা যাবে না। যেমন এটাকে যদি আমি একটু ডুপ্লিকেট করি, এটা দিলাম টেক্সট, এটা সাপোজ নেম অন্য একটা দিলাম, যে হিডেন এইজ দিলাম, ভ্যালু একটা দিলাম। এখন দেখেন এইটা দেখা যাচ্ছে না, এখন তো দেখা যাচ্ছে, তাই না? এখন তো দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এটাকে হিডেন বলে দিই, এই ইনপুট টাইপ হিডেন, তখন দেখেন এটা থাকবে ঠিক, কিন্তু আর দেখা যাবে না, ইউজার এটা আর দেখতে পারবে না, কিন্তু আমার এই জিনিসটা আছে। মানে আমি যদি এই ফর্মটা এখন সাবমিট করি, তাহলে এই ফিল্ডের যে ভ্যালু আছে, এই যে এইজ, এটাও কিন্তু সাবমিট হবে, অন্যগুলোর সাথে এটাও সাবমিট হবে। মানে আমার কখনো এরকম দরকার হতে পারে যে ইউজারকে আমি দেখাতে চাচ্ছি না, কিন্তু ব্যাকএন্ড থেকে আমার একটা ডাটা জেনারেট করে আমার সার্ভারে পাঠাতে হবে, তখন আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, ইনপুট টাইপ ইমেজ, এটা ফাইলের মতো কাজ করে। ইনপুট টাইপ মান্থ, এটা হলো যে ডেটের মতো কাজ করবে। ইনপুট টাইপ নাম্বার দিয়ে দিলে সেই ফিল্ডে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু ছাড়া দেওয়া যাবে না, ইনপুট দেওয়া যাবে না, ঠিক আছে। 1 2 3 এরকম ছাড়া ইনপুট দেওয়া যাবে না, কোনো ক্যারেক্টার ইনপুট দেওয়া যাবে না। ইনপুট টাইপ পাসওয়ার্ড আমরা দেখছি যে ওই যে ডট ডট হয়ে আসে। ইনপুট টাইপ রেডিও আমরা দেখছি, রেডিও দিলে কি হয়, এই যে গোল গোল যে এরকম টাইপ তৈরি হয়েছিল, তাই না? ইনপুট টাইপ রেঞ্জ কি, রেঞ্জ হলো আমাদের অনেক সময় দরকার হয় না যে দেখা গেল আমাদের প্রাইস সিলেক্ট করতে হবে, যে তুমি কত টাকার ভিতরে জিনিস কিনতে চাচ্ছ, তাহলে তুমি এখান দিয়ে সিলেক্ট করো। আমাদের এই যে জিনিসটা দেখেন অটো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আমি যদি করতে চাই যে না, তুমি সিলেক্ট করো যে কত টাকার ভিতরে প্রোডাক্ট দেখতে চাচ্ছ, এবার যদি সার্চ বাটনে ক্লিক করে, তাহলে সে যত ভ্যালু সিলেক্ট করলো তার সেই অনুযায়ী আমি সার্চ করে প্রোডাক্ট এনে দেখালাম। এরকম হলো ব্যাপার, রেঞ্জ নিয়ে আসে। রিসেটের কাজ কি, আমি যদি কোনো একটা
ইনপুট টাইপকে রিসেট বলে দিই, তাহলে সে এরকম একটা বাটন তৈরি করে। তবে সেটার কাজ হলো সেই বাটনে ক্লিক করলে এই ফিল্ডগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আর কোনো কিছু থাকবে না, মানে আমি মনে করেন অনেক লিখে ফেলছি, সেটা ভুল হয়ে গেছে, তো রিসেট বাটনে ক্লিক করলে এটা ফর্মগুলো আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আচ্ছা, সার্চের কাজও আলাদা কিছু না, ওই যে টেক্সটের মতোই কাজ করে, এটা আলাদা কিছু না। সাবমিট তো আমরা দেখছি, টিএল এটা হলো টেলিফোন নাম্বারের জন্য এরকম করা। আমরা যদি চাই টেলিফোন নাম্বার কোয়ালিটির কিছু ইনপুট দিতে, এরকম টেক্সট তো আমরা দেখছি, টাইম তো আমরা দেখলাম কিভাবে আসে, তো এখানে শুধু ডেট টাইম দেখছিলাম না, টাইম দিলে শুধু টাইম আসবে। ইউআরএল, তার মানে আমরা যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক একটা ফিল্ডে নিতে চাই, তো ইউআরএল নিলে সেটা হবে যে আমাদের এইভাবে লিখতে হয়, http://www. এই ফরম্যাটে না লিখলে ওটা নেয় না, ঠিক আছে। সাপোজ local.com এরকম ফরম্যাটে না লিখলে ওটা নেয় না, ঠিক আছে, ইউআরএল দিলে। আচ্ছা, উইকের কাজও তাই, ওইরকম হচ্ছে আপনার একটা ক্যালেন্ডার আসে, এগুলো আপনারা সবাই ব্যবহার করে দেখবেন, সবগুলো ডিটেলসে এখানে বলা আছে, ঠিক আছে, সবগুলো দেয়া আছে, প্র্যাকটিস করে দেখবেন। আচ্ছা, ইনপুট অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালুটা আমরা যদি বলি, ভ্যালুটা কি, আমি তো চাচ্ছি ইউজারের কাছ থেকে কোনো ডাটা, মনে করেন যে ইউজার কোনো কিছু লিখলে আসলে এই ডাটাগুলো ভ্যালুতে এসে জমা হয় ইনভিজিবলি, মানে আমি যদি এটা ব্যবহার নাও করি তো এটা ব্যাকএন্ডে কাজ করতে থাকে। কিন্তু আমি যদি চাই যে এই ফর্মটা লোড হওয়ার সাথে সাথে কিছু ডাটা আমি সেই ফিল্ডে লিখে দেব, ভ্যালু হিসেবে কিছু লিখে দেব, তখন আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি যেটার নাম হলো ভ্যালু। দেখেন এই জনটা আমি যদি রিলোড দেই, তাহলে জনটা কিন্তু এখানে লেখাই আছে, ঠিক আছে, জনটা কিন্তু এখানে লেখাই আছে। তো আমি যদি চাই যে ফর্মটা লোড হলে ডিফল্ট কোনো ভ্যালু একটা ফিল্ডে থাকবে, সেটা আমি ভ্যালুর ভিতরে অ্যাড করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, রিড অনলির কাজ হলো আমরা শুধু দেখতে পারবো কিন্তু এডিট করতে পারবো না, ঠিক আছে। যে ফিল্ডকে আমরা রিড অনলি বলে দেব, সেটা আমরা শুধু দেখতে পারবো কিন্তু ওইটাকে আর এডিট করতে পারবো না, লিখতে পারবো না কিছু। ডিসেবল্ডের কাজও একই রকম, ওইটা শুধুমাত্র দেখা যায় কিন্তু ওইটা আর ক্লিকেবল থাকে না, এই যে আনক্লিকেবল, ওটা ক্লিক করার মতো থাকে না, ওটা শুধু দেখা যায় কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যায়, অ্যাশ কালারের হয়ে যায়, ওটাতেও আর কিছু লেখা যায় না। আচ্ছা, সাইজ মিনস এখানে হচ্ছে একটা টাইপের জন্য সাইজটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। এখানে সাইজ যদি বলে দিছে যে 20 বা 50, তার মানে এই ফিল্ডে সর্বোচ্চ 50 ক্যারেক্টারের বেশি আর লেখা যাবে না, ঠিক আছে। এরকম আমরা ভ্যালিডেশন করে দিতে পারি। যেমন আমি যদি মোবাইল নাম্বারের জন্য একটা ফিল্ড বানাই, তাহলে বাংলাদেশের মোবাইল নাম্বার কয়টা? 11টা। তাহলে আমি যদি বলে দিই সাইজ 11, তার মানে ওই কেউ যদি 12টা দিয়ে সাবমিট করতে চায়, তখন তাকে একটা ইরর দেখাবে যে না, তুমি এই ফিল্ডে ঠিক ভ্যালু দাও নাই। আচ্ছা, ম্যাক্স লেন্থ, এটার কাজ হলো যে সর্বোচ্চ কতটা সে ইনপুট দিতে পারবে, সেটা আপনারা একটু পড়ে দেখলেই বুঝতে পারবেন। ম্যাক্স মিন দুটোই বলা যায়। যেমন ডেটার ক্ষেত্রে যদি আমি বলে দিই যে মিনিমাম এত, তাহলে ওই যে ক্যালেন্ডার যেটা শো করতেছিল সেটা মিনিমাম কত তারিখ থেকে শুরু হবে, কোন বছরের কোন মাসের কত তারিখ থেকে দেখাবে, আর সর্বোচ্চ কত দূর দেখাবে, ঠিক আছে। মানে আমি যদি চাই যে ওই ক্যালেন্ডারটা আমি এমনভাবে দেখাবো যে আজকের দিনের পিছনে আর যাইতে পারবে না, পিছনেরটা সিলেক্ট করতে পারবে না, কারেন্ট ডেট থেকে শুরু করবে, তাহলে আমি সেই ডেটটা এখানে বলে দিলে তাহলে হচ্ছে আজকের দিনের আগে কেউ আর সিলেক্ট করতে পারবে না। আচ্ছা, মাল্টিপলটা কি? এটা হচ্ছে আমরা ইউজ করি ইনপুট টাইপ ফাইলস, তার মানে ফাইল আপলোডের সময় ব্যবহার করি। কিন্তু আমি যদি এটা মাল্টিপলস না বলে দিই, তাহলে আমি একবারে একটা মাত্র ফাইলকে সিলেক্ট করতে পারি। কিন্তু এরকম হয় না যে ফেসবুকে বা অন্য জায়গায় আমি অনেকগুলো ফাইলকে টান দিয়ে সিলেক্ট করে আপলোড দিয়ে দিলে 2-3টে একবারে আপলোড হয়ে যায়। তো সেই ফিল্ডগুলোকে আমাকে অবশ্যই বলে দিতে হবে এটা মাল্টিপল, তার মানে অনেকগুলো ভ্যালুকে ওই ফাইলকে নিয়ে আসতে পারবে। এখানে হচ্ছে প্যাটার্ন বলে আর একটা অ্যাট্রিবিউট আছে, এটার কাজ হলো এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন দিতে পারি,
তার মানে এটাও এক প্রকার ভ্যালিডেশন। আমি চাচ্ছি যে এই প্যাটার্ন বলতে হলো, প্যাটার্ন যিনি শব্দটা তো আপনারা বোঝেন, যে একটা নির্দিষ্ট একটা খাঁজ, একটা নকশা। ব্যাপার হলো যে এই ফিল্ডে কেউ একটা ডাটা লিখতেছে, সেই ডাটাটার স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার, যেটার সঙ্গে না মিললে আমি বলবো যে না, তুমি আসলে এটা ঠিক ভ্যালু দিচ্ছ না। এটার মিনিং হলো, এটা আপনাদের জানতে হবে না, এর রেগুলার এক্সপ্রেশন জানতে হবে এটা বুঝতে গেলে। এটার মিনিংটা কি আমি সেটা বলতেছি। এটার মিনিং হলো বড় হাতের এ থেকে জেড পর্যন্ত থাকতে পারবে, অথবা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত থাকতে পারবে, আর সর্বোচ্চ 3টা ক্যারেক্টার থাকতে পারবে। ঠিক আছে, এটার মিনিং হলো সেটা। এটা হলো রেগুলার এক্সপ্রেশনের কোড। আচ্ছা, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের কাজ হলো যে কোনো কিছু হিন্টস দেয়া। যেমন এখানে ভ্যালু দিলে তো সরাসরি লেখা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে বলে দিই প্লেস হোল্ডার, এটা যদি আমি বলে দিই যে এখানে জাস্ট হিন্ট দেওয়ার জন্য ইন্টার ইয়োর ইমেইল, তাহলে কি হচ্ছে দেখেন, আপসা একটা লেখা পড়েছে ইন্টার ইয়োর ইমেইল, কিন্তু এটা কিন্তু লেখা না, ক্লিক করলে কিন্তু প্রথম থেকে হচ্ছে। কিন্তু যদি এখানে ভ্যালু বলে দেওয়া হতো তাহলে ওই লেখাটা কিন্তু ভ্যালুতে বসে যায়, ওইটা মুছে তারপর আবার লিখতে হয়। আর এটা কখন ইউজ করে, যদি আমি সাপোজ এখানে লেভেল দিব না, আমার ডিজাইন অনুযায়ী এখানে ওপরে কিছু থাকবে না, তাহলে আমি ইউজারকে বোঝাবো কি করে যে এটা কি ফিল্ড। তখন আমার এরকম আমি হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দিই। ক্লিয়ার? মনে করেন ওপরে কিছু নাই, তখন তো আমার ইউজারকে বোঝাতে হবে যে এই ফিল্ডে এই ধরনের ডাটা দিতে হবে, সেটা হলো প্লেস হোল্ডার। এই দেখেন এখানেও আরেকটা প্যাটার্ন ইউজ করছে যে 0 থেকে 9 পর্যন্ত লেখা যাবে 3 ডিজিটের, তারপর একটা দাগ থাকবে, তারপর আবার 0 থেকে 9 2 ডিজিটের হবে, তারপর আবার একটা দাগ থাকবে 0 থেকে 9, মনে করেন যে তারপরে আবার 3 ডিজিটের থাকবে। যেমন বাংলাদেশি ফোনের কথা যদি বলি, তাহলে 0 1 সাপোজ 7 2 সাপোজ 5, তারপরে আমরা একটা দাগ দেই না। আমি যদি চাই যে এরকম দাগ সহ দিতে হবে, তখন আমরা এরকম প্যাটার্ন অনুযায়ী বলে দিতে পারি। তাহলে 0 1 9 2 5 বললাম, কয়টা হলো? 5টা। তার মানে আমরা এখানে বলে দিতে পারি 0 থেকে 9, আর এখানে 3-এর জায়গায় আমরা 5 বলে দিলাম। দেওয়ার পরে আমরা একটা হাইপেন দিলাম, দেওয়ার পরে 0 থেকে 9 শেষে আর কটা থাকে? 5টা, তার মানে শেষে 6টা, তখন আমরা এখানে 6 বলে দিতে পারি। দিলে বাংলাদেশের প্যাটার্ন অনুযায়ী হয়ে যেতে পারে যে 0 9 2 5, তারপরে শেষের 6টা ডিজিট হতে পারে। ক্লিয়ার? তো প্যাটার্নটা আপনাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা জানতে গেলে আপনাদের রেগুলার এক্সপ্রেশন জানতে হবে। রেগুলার এক্সপ্রেশন একটা মজার জিনিস, যে বড় বড় ডেটা থেকে আপনার শর্টিং করে বা বেছে নেওয়ার জন্য এই করে। যেমন আমি যদি এইটার কথা বলি, যে মনে করেন এখানে আসলে কয়টা ওয়ার্ড আছে, এই সব কাজগুলো ইজিলি, বা সাপোজ এই যে কমার পরে এরকম কোনো একটা জিনিস আছে কিনা, যে সাপোজ সিএইচি এটা কার কার সাথে ম্যাচ করে, এগুলো বের করে ফেলা যায় রেগুলার এক্সপ্রেশনে কোড লিখে। আচ্ছা, আমাদের অনেক সময় হয়ে গেল। অটোফোকাস। অটোফোকাসের মিনস হলো এই ফর্মটা লোড হলেই এই ফিল্ডটাকে ফোকাস করে থাকবে কিনা। যেমন দেখেন, আমরা যদি এটাকে রিলোড দিই, তাহলে এখানে কিন্তু কার্সরটা এরকমভাবে লাফাচ্ছে না, তাই না? কিন্তু আমি যদি চাই যে ফর্মটা লোড হলেই এখানে কার্সরটা থাকবে, তাহলে আমার এটা এখানে লিখে সেভ দিতে। আচ্ছা, কি হলো? এটা লিখে দেখবেন এরকম করবে, ঠিক আছে? কার্সরটা এখানে চলে আসবে, কোনো কারণে এটা সেভ হচ্ছে না। আচ্ছা, আপনারা এগুলো একটু পড়ে দেখেন। এই যে ডেটা লিস্ট আমরা একটু আগে পড়ে আসছিলাম, যে কোনো ইনপুট ফিল্ডে আমরা যদি হিন্টস দেখাতে চাই, তাহলে দেখা গেলে এরকম করে দিয়ে দিলে এইগুলো কি অপশনে দেখাবে। অটো কমপ্লিট, এটা আমরা দেখছিলাম, ঠিক আছে? তো সেটা আমরা, এটা তো আমরা ফর্মের জন্য দেখছিলাম, কিন্তু আমরা চাইলে কোনো একটা ফিল্ডের জন্য সেটা অফ করে দিতে পারবো। যেমন এখানে দেখছেন অটো কমপ্লিট অফ লিখছে, তার মানে এই ইমেলটা অটো বসবে না।
ঠিক আছে। তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হলো এই ফর্মের এই সেকশনটাতে যা কিছু আছে, এখানে যা কিছু আছে সবগুলো দেখে ফেলা, ঠিক আছে। আচ্ছা, ফর্ম ইং টাইপ এটা হচ্ছে আপনাদের এক্ষুনি দরকার না, তবে হচ্ছে ইং টাইপটা কি সেটা হলো এনক্রিপশন টাইপটা ওখানে বলে দিতে হয়। যদি আমরা কোনো ফাইল আপলোড করতে চাই তখন এখানে এই যে ফর্মের এখানে বলতে হয় যে enctyp ing টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা বলে দিতে হয় এনক্রিপশন টাইপটা, ঠিক আছে। যদি আমরা কোনো ফাইল আপলোড করতে চাই তখন এই জিনিসটা থাকতে হয়, না হলে সেই ফাইলটা আপলোড করা যায় না। এটা ওই ফাইলটাকে বাইনারিতে কনভার্ট করে আর কি। এগুলো আপনাদের তেমন প্রয়োজন হবে না। তো এই ছিল আমাদের ফর্ম রিলেটেড সমস্ত আলোচনা। তো আপনারা ফর্ম যা নিয়ে আমরা আলোচনা করলাম, মানে ফর্ম সেকশনটা সমস্তটা হচ্ছে আপনারা পুরোটা দেখে ফেলবেন।